প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক টাইমে চলে আসলাম। আচ্ছা, তোমাদের আজকে আমি উজ্জ্বল ভাইকে ফোন দিলাম না, ও সারা রাত কাজ করে তো তোমার জন্য, ভোরের দিকে ঘুমাই, এই কারণে আমি বুঝতে পারলাম না উজ্জ্বল ভাইয়ের ক্লাসটা কি আজকে হয়েছে 9:30টায়। একটু তোমরা একটু জানাও তো ভাইয়া, মানে আমি উজ্জ্বলকে ফোন দিইনি, আমি সকালের সাথে তাকে কম ফোন দিই, কারণ আমি জানি সারা রাত তোমাদের জন্য কাজ করে। শামসুজ্জা ইবনে আজিজ, তাজনুর, তাসনিয়া, এই তো ভাই মোটামুটি ভালো আছি। ওই যে বরাবরের মতোই পুরাতন কথা, কয়েক সেকেন্ড আমরা একটু ওয়েট করি, সবাইকে একটু গ্রুপে জয়েন করে নিই, তাই না? মোটামুটি 100 স্টুডেন্ট হলে আমরা ক্লাসটা শুরু করব। যেহেতু উজ্জ্বল ভাইয়ের ক্লাসটা আজকে হয় নাই, ফলে তোমাদের তো ক্লাসে উপস্থিতি বেশি থাকার কথা, ভাই 2 ক্লাস মিলে একটা ক্লাস হচ্ছে। নিশ্চয়ই উজ্জ্বল ভাইয়ের কোনো প্রবলেম ছিল, উনি ইচ্ছে করে কখনো ক্লাস মিস করেন না, আর উনি তোমাদের এমনিতেই অনেক ভাবেন ভাই, এটা বিশ্বাস রেখো। উজ্জ্বল উঠেই নাই, হতে পারে ভাই, বললাম না ও সারা রাত ধরে, আমি তো কখনো জেগে থাকলে দেখি যে তোমাদের জন্যই কাজ করেন। ওকে, আর তোমাদের যে বন্ধুরা, আমরা তো আসলে রবি, মঙ্গল, বৃহস্পতি দিন ক্লাস করি, তো আজকের ক্লাস তো জানো যে অফ ডেতে তোমাদের দেওয়া হয়েছে, তাই অনেকে ভুলে যেতে পারে। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো ভাই। হাসিব রহমান 100 হওয়া অনেক কঠিন, তাই না ভাই? না আবার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো অলরেডি তো প্রায় হয়ে গেছে 97 স্টুডেন্ট, এখন এই যে 98। আমার মনে হয় তো 100 হয়ে গেছে। হাসিব, তোমার কথা ঠিক হলো না ভাইয়া, 100 স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি। 105 জন স্টুডেন্ট আমরা ক্লাসে দেখতে পাচ্ছি, এবং ইনশাল্লাহ 120ও পার হয়ে যাবে। হাসিব দেখো ভাইয়া। আচ্ছা, একটু সাউন্ডটা আমরা চেক করে নিই, ক্লাসটা শুরু করব। ওকে, একটু সাউন্ডটা দেখি, একটু সাউন্ড। একটু সাউন্ডটা দেখি, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তো দেখো, আমি তোমাদের বরাবরই বলি না যে সবসময় সুযোগের সময়ের সদ্ব্যবহার করতে হয়। আগামীকালকে যেহেতু বৃহস্পতিবার দিন থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, আর আমি আসলে বললাম না যে আমি যেখানে পড়াই সেখানে আমার এই বোর্ড সেট আপটা দেওয়া আছে, সেখানে এসে পড়াইতে হয়। যদি বেরোতে না পারি তো একটা ক্লাস আমাদের মিস করার কি দরকার? তো এই জন্য আজকে আগের দিন ক্লাসটা নিলাম। আর যারা গ্রুপে নতুন জয়েন করছো, সব খারাপেরই কোনো না কোনো ভালো দিক আছে। যারা গ্রুপে নতুন জয়েন করছো তাদের জন্য একটা সুবিধা, আগামী রবিবার দিন আসতে আসতে মাঝখানে কিন্তু 3-4 দিন তোমরা টাইম পাচ্ছ ভাই। এই টাইমটাতে যে ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেই ক্লাসগুলো করে নিও। মানে এটা কখনো মনে করো না আবার যে 3-4 দিন আছে তো আজ করিনি, কাল করব। যারা, আমি একটা কথা প্রায় বলি না, ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্টও মনে করে যে মাসে অন্তত একবার পড়ালেখা করা দরকার। এরপর সে কী করে, তার টেবিল সব পরিষ্কার করে বলে যাক সপ্তাহ আজকে পরিষ্কার করলাম, কাল থেকে শুরু করব। এই কালটা কিন্তু আর তার কখনো আসবে না ভাই। তাই যে মুহূর্তে মনে হবে সেই মুহূর্তেই কাজটা করে ফেলবা, রেখে দিও না যে রবিবার দিন ক্লাস তো, আজ কেবল বুধবার, তা কাল বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এভাবে কবে যাবো রবিবার দিন চলে এসছে বুঝতেই পারবা না। এই জন্য তোমরা যারা মিস করেছো আগের ক্লাসগুলো, তারা এই টাইমটাতে ক্লাসগুলো করে নিও ভাই, লাভবান হবা আর কি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো কাজ ফেলে রাখি না। যে কাজটা করার দরকার, কাজটা যদি আমাকে করতেই হবে, অনেক সময় দেখবা, অনেক আমি আমার ইউনিভার্সিটির ক্ষেত্রেও দেখছি, টিচাররা যখন ভাইবা নেন, অনেক ফ্রেন্ড বলে তুমি আগে যাও, ও সবসময় চেষ্টা করে পরে যেতে। তুমি যত পরে যাও না কেন, যদি হতো পরে গেলে আমাকে আর ভাইবা দিতে হবে না, তাহলে হতো। পরে যায় আগে যায়, কাজটা যদি আমাকে করতেই হবে, যত আগে আমি করে ফেলবো তত আমি টেনশন মুক্ত। তোমার যতক্ষণ, ধরো কালকে তোমার পরীক্ষা বা, যত আগে তুমি পড়াটা কমপ্লিট করে ফেলবা, তুমি দেখবা তত বেশি রিল্যাক্সে থাকবা। আর যতক্ষণ ধরে পড়াটা রেখে দিবা ততক্ষণ ধরে মানসিক প্রেশার, অশান্তিতে থাকবা। আজ আর অশান্তিতে থাকার কি দরকার? তাই কাজটা সবসময় আগে করে ফেলবা। যে কোনো কাজ যদি করতেই হয়, যত আগে করবা তত লাভবান হবা। তাই যে কোনো কাজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি করতেই হয়
যদি এমন হয় যে সময়টা পার হয়ে গেলে আর করা লাগবে না, তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু করতেই যদি হয় যত আগে করবা তত লাভবান। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে শুরু করছি। নতুন আরেকটার সমানুতা না, সেটা হলো মেটামারিজম। মেটামারিজম বা মেটামারিতা। মেটামারিজম বা মেটামারিতা এটা হচ্ছে প্রক্রিয়াটার নাম। আর মেটামার হচ্ছে যারা মেটামারিতা দেখায় তাদেরকে আমরা মেটামার বলে থাকি। ওকে, ওকে, দেখো একটু CH3 CH2 CH2 ও CH3 এ একটা যৌগ, তাই না? এটার আণবিক সংকেত কি হতে পারে? কার্বন আছে 4টা, হাইড্রোজেন আছে 3 2 5 6 7 আর 3 10, হাইড্রোজেন 10টা আর ও, এই হচ্ছে আণবিক সংকেত এটা, তাই না? তো তোমরা তো জানোই যে এই আণবিক সংকেত দ্বারা যেহেতু এই যে CnH2n+2 মানে এই অংশটুকু আমাদের অ্যালকেনের মতো, তার মানে এটা দিয়ে কিন্তু ইথার হবে আবার অ্যালকোহল হবে। আচ্ছা লিখছি, যত ধরনের সমাণু লেখা সম্ভব এটা দিয়ে সবই আমরা লিখছি। দেখো CH3 CH2 ও CH2 CH3, তাই না? এটাও তো হতে পারে। এটা হলো 1-ইথক্সিপ্রোপেন, এটা হলো 1-মিথক্সিপ্রোপেন, তাই না? বা শুধু মিথক্সিপ্রোপেন বললেও সমস্যা নাই। এটা হলো ইথক্সি ইথেন, তারপর CH3 ও CH3 এটাও লিখতে পারি আমরা, তাই তো? ওকে, এটা লিখতে পারি। ওকে, একদম কন্টিনিউ ক্লাস করো, রেগুলার, একদম ক্লাস থেকে বের হবা না, খুব মজা লাগবে দেখবা। আমি আমার পড়ানোর ইয়েতে দেখছি ম্যাক্সিমাম পোলাপানদের কাছে নাকি এই টটোমারিজম আর এই মেটামারিজম দুইটাকে খুব জম মনে হয়। হ্যাঁ, আমার বিশ্বাস আজকে ক্লাস করার পর তোমাদেরকে এই জম আর মনে হবে না। এটা দিয়ে আর কি লিখতে পারি আমরা? অ্যালকোহল লিখতে পারি, তাই না? তাহলে 4 কার্বনযুক্ত অ্যালকোহল, CH3 CH2 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 OH। ওকে, এটা লিখতে পারি আমরা বিউটানল 1। এবার ওএইচটাকে আমি চেঞ্জ করে দিতে পারি CH3 CH OH CH2 CH3, এইটা লিখতে পারি, তাই তো? আচ্ছা, আরও কিছু লিখতে পারলে পারতে পারি, আমি ভাবছি না। এখন খেয়াল করো, আমি যদি বলি এই দুই পাবলিক পরস্পরের কি, অবশ্যই এর অবস্থান সমানু। কারণ খেয়াল করে দেখো এদের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়েছে, কার্যকরী মূলকের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা অবস্থান সমানু আসলে বলতেই পারি, কার্যকরী মূলকের অবস্থানটা যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু ভাই এখন আর নাই। ওকে, তারপর দেখো এটাও তাই, এই যে এটাও দেখো তাই, অবস্থান সমান, এটাও অবস্থান সমানু। আর এই দুই পাবলিক পরস্পরের কিন্তু হবে মেটামার। কি হবে বললাম ভাই? এরা এরা হবে পরস্পরের কার্যকরী মূলক সমানু, কারণ এদের দেখো কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যৌগটার নাম হচ্ছে 1 2 3, এটার নাম হচ্ছে 1-মিথক্সি বা শুধু মিথক্সি লিখলেও সমস্যা নাই, মিথক্সিপ্রোপেন, ঠিক তো? এইটার নাম কি ভাইয়া? ইথক্সি ইথেন। ওকে, এটা তুমি 1-মিথক্সি লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এটার নাম কি হবে? 1 2 3 2-মিথক্সিপ্রোপেন। ওকে ওকে, 2-মিথক্সিপ্রোপেন। তাহলে এইটুকু নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, এরা কিন্তু পরস্পরের অবস্থান সমান হবে। দেখো 1-মিথক্সি 2-মিথক্সি, এখানেও কিন্তু কার্যকরী মূলকের অবস্থানটা কি হয়েছে? তোমরা হয়তো বলবা যে ভাইয়া এটা অবস্থান কেমন? আপনি বলেছিলেন অবস্থান সমানের মধ্যে প্রধান শিকলের মধ্যে কার্বন সংখ্যা একই হতে হবে। আসলে এটার তো এর সঙ্গে তো কোনো কার্বন বা কোনো কিছু নাই। আর ইথারের কার্যকরী মূলকটাই যে এরকম সাথে একটা আর থাকতে হয় কি, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে অবস্থান সমানো। আচ্ছা, আর এরা তো কার্যকরী মূলক সমানো। এখন কথা হচ্ছে
এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের অবস্থান সমান, বাট এরা কিন্তু পরস্পরের মেটামার, এরা কিন্তু পরস্পরের মেটামার না। অর্থাৎ সকল মেটামার অবস্থান সমানো, কিন্তু সকল অবস্থান সমানো মেটামার নয়। মেটামার জিনিসটাকে আগে শোনো ভাইয়া। এই যে কার্যকরী মূলক আছে, এই কার্যকরী মূলকের এইদিকে কয় কার্বন? 3 কার্বন। এদিকে কয় কার্বন? 1 কার্বন। তাহলে আর এই যে কার্যকরী মূলক, এদিকে কয় কার্বন? 2 কার্বন। এদিকে কয় কার্বন? 2 কার্বন। তা দেখো, এটার একদিকে 1 কার্বন, একদিকে 3 কার্বন, এটার একদিকে 2 কার্বন, আরেকদিকেও 2 কার্বন। সুতরাং এরা কিন্তু পরস্পরের যেহেতু কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন অথবা অ্যালকাইল গ্রুপ ভিন্ন। কি বললাম ভাই? কার্বন সংখ্যা ভিন্ন অথবা অ্যালকাইল গ্রুপগুলা ভিন্ন হওয়ার কারণে যে সমাণুর সৃষ্টি হয়। খেয়াল করো, এই যে কার্যকরী মূলক 3 কার্বন 1 কার্বন, 2 কার্বন 2 কার্বন, এদিকেও 3 কার্বন 1 কার্বনই আছে, কিন্তু এই অ্যালকাইল গ্রুপ আর এই 3 কার্বনের অ্যালকাইল গ্রুপ কিন্তু ভাই একরকম না। 2022-এর যে শিক্ষার্থীরা আসো ভাইয়া, তোমরা একটু কমেন্ট করবে। আমি আবারও বলছি যে সকল আগে একটু লিখে দিই, তারপর এই ব্যাখ্যায় চলে যাচ্ছি আমি। সকল মেটামার অবস্থান সমানু, সকল মেটামার অবস্থান সমানু, কিন্তু সকল অবস্থান সমানু, সকল মেটামার অবস্থান সমানু, কিন্তু সকল অবস্থান সমানু। এটা লিখে নাও, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। মেটামার না, সকল মেটামার অবস্থান সমানু, কিন্তু সকল অবস্থান সমানু মেটামার নয়। আচ্ছা, ইয়াসিফ লিখেছে আবার বলেন। আরে একবার কি, আমি বারবার বলবো। আজকে তো এই দুটা সমানই পড়বো আমরা, আজকে আমরা দুটা সমানই পড়বো, মেটামার আর হচ্ছে এই টটমার, এই দুটাই পড়বো। আর একটা আছে বদ্ধ শিকল মুক্ত শিকল সমানু, ওইটা পড়াইতে আমার বেশি টাইম লাগবে না। দেখো তাহলে, এই যে খেয়াল করো, আমরা চলে আসছি এখানে। দেখো, এই যে কার্যকরী মূলক, এই পারে কয় কার্বন? 3 কার্বন। এই কয় কার্বন? 1 কার্বন। এই পার কয় কার্বন? 2 কার্বন। মোট সমান হবে 3 1 4, এটাও 2 আর 2 4। কিন্তু এর উভয় পাশে যা যা আছে, এর উভয় পাশে কি তাই তাই আছে? এরকম কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা বা অ্যালকাইল গ্রুপের ভিন্নতার কারণে যে সমাণুগুলোর সৃষ্টি হয় তাদেরকেই পরস্পরের মেটামার বলা হয়। অর্থাৎ এরা হচ্ছে অবস্থান, তো অবশ্যই মেটামার হলে অবস্থান সমান হবেই, কারণ কার্যকরী মূলকের উভয় পাশে যখন কার্বন সংখ্যা ভিন্ন হয়ে যাবে, আলটিমেটলি কার্যকরী মূলক, যে আমি উদাহরণটা তোমাদের অফলাইনে প্রায় দিতাম, যে আমি দাঁড়িয়ে আছি, আমার এই দিকে আছে 5 জন, এই দিকে আছে মনে করো ভাই 2 জন। তো আমি কি করলাম, এই দিকের 5 জনের মধ্যে থেকে এই দিকে 1 জন করে নিয়ে আসলাম, মানে এই দিকে 3 জন হলো, ওই দিকে 4 জন হলো। তাহলে আমি কি আর এই অবস্থায় থাকবো? আমি একটু, আমার অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে না ভাই? অর্থাৎ কার্যকরী মূলকের উভয় পাশে যখন কার্বন সংখ্যা ভিন্ন হয়ে যাবে, তখন আলটিমেটলি তাদের কিন্তু অবস্থানটাও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন আসো, ওকে, তার মানে এরা তো অবশ্যই প্রত্যেকে অবস্থান সমান, এটা নিয়ে কোনো কথা নাই, অবশ্যই অবস্থান চেঞ্জ হয়েছে। বাট মেটামারটা কি? মেটামার হলো অবস্থান সমানের একটা রূপ। কোন ক্ষেত্রে হবে? যদি আমরা দেখি কার্যকরী মূলকের উভয় পাশে, এর একদিকে 3 কার্বন, একদিকে 1 কার্বন, আর একদিকে 2 কার্বন, একদিকে 2 কার্বন, মানে এর উভয় দিকে যা যা আছে এর উভয় দিকে তাই তাই নাই। বাট এই দুটো আবার খেয়াল করে দেখো, এরও 3 কার্বন 1 কার্বন, এরও 3 কার্বন 1 কার্বন, কিন্তু এই 3 কার্বন যে মূলক আর এই মূলকটাকে এক, ভাই দেখো তো, এই মূলক আর এই মূলকটাকে এক। যদি আমরা সাধারণভাবে বলতাম আইসো, মানে শাখাযুক্ত, আর এটা তো নর্মাল এন। অর্থাৎ এরকম কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে বা অ্যালকাইল গ্রুপ ভিন্ন হওয়ার কারণে যে সমাণুগুলার সৃষ্টি হয় তাদেরকে আমরা পরস্পরের মেটামার বলি, আর বিষয়টিকে বলি আমরা মেটামারিজম। আর একটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো, আর একটা দিচ্ছি, দেখো ভাইয়া, তোমরা ধরে নাও C3 CH3 CH2 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 CO CH3। আচ্ছা, 1 2 3 4 5 6 হেক্সানন 2 CH3 CH2 CH2
CO CH2 CH3। ওকে, ভালো করে খেয়াল করো, এটার নাম হচ্ছে 1 2 3 4 5 6, তাই না? হেক্সানন 2 লিখতে পারো, অথবা হেক্সান 2 সমস্যা নাই। আর হেক্সানন 3, তাহলে দুটা তো অবশ্যই অবস্থান সমান হবে, কারণ কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। এখানে 2 নম্বর অবস্থানে ছিল, এখানে 3 নম্বর অবস্থানে ছিল, অবশ্যই অবস্থান সমান তো হবেই। বাট মেটামার কিনা দেখি। এই যে কার্যকরী মূলক, এদিকে কয় কার্বন ভাইয়া? কার্যকরী মূলক এদিকে কয় কার্বন দেখো তো? 1 2 3 4 কার্বন। এদিকে কয় কার্বন? 1 কার্বন। আর এদিকে কয় কার্বন? 3 কার্বন। এদিকে কয় কার্বন? 2 কার্বন। তাহলে সমষ্টি কার্যকরী মূলকের উভয় পাশে মোট কয় কার্বন? 3 আর 2 5। এখানে কত আছে? 4 আর 1 5। মোট তো সমান হবেই, মোট তো অবশ্যই সমান হবে, কিন্তু এর উভয় পাশে 4 আর 1, আর এর উভয় পাশে 3 আর 2। এরকম কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানুগুলা, যে বিশেষ ধরনের অবস্থান সমাণু তৈরি হয়, তাদেরকেই বলি আমরা মেটামার। আর এই প্রক্রিয়াটাকে বলি আমরা মেটামারিজম। তাহলে মেটামারিজম জিনিসটা কি তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, বুঝতে পেরেছো কি পারো না? প্রধান শিকলে কার্বন সংখ্যা পরিবর্তন হচ্ছে, বুঝলাম না ভাই। এই চেন সমাণু কখন হবে বোকা? যখন শাখা যেগুলো থাকবে, শাখা কম বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, এবার ক্লিয়ার। নাফিজা তাবাসসুম ক্লিয়ার। কার এখন প্রশ্ন থাকলে করো ভাইয়া। ক্লিয়ার বাই ফারহান আক্তার, থ্যাংক ইউ ভাইয়া। 2 3 কি চেন সমাণু? 2 এবং 3 মানে কোনটার কথা বলছো ভাইয়া? না তো ভাই, এখানে তো চেন কেমনে চেন সমাণু হয়? চেন সমাণু হতে গেলে তো শাখা কম বেশি হতে হবে। এখানে তো শাখা ভাই কম বেশি, এটা তো মূল কার্যকরী মূলক। এটা কি মূল কার্যকরী মূলক না এখানকার? এটা ইথার মূলক না? বলো দেখি, এটা তো ইথার মূলক। বুঝতে পেরেছো? তোমরা তো মনে করেছো যে এখানে কম বেশি হয়ে গেছে, তাই না ভাই, আমার তো শাখা কম বেশি হয়নি। এখানে যখন কম বেশি হয়ে যাবে, যদি এর জন্য একটা শাখা ক্রিয়েট হয়, এখানে কি কোনো শাখা ক্রিয়েট হয়েছে? দেখো দেখি ভাই, এখানেও ধরো, এটাকে তুমি শাখাও ধরো, তাহলে এখানেও একটা, এখানেও তো একটাই হচ্ছে। তাই অবশ্যই চেন সমাণু হবে না ভাইয়া। কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হচ্ছে, অবস্থান সমাণু হবে। সিরাজুন মনিরা, বুঝতে পেরেছো ভাইয়া? সিরাজুম মনিরা একটু প্লিজ কমেন্টে করতো ভাই। সকল অবস্থান সমাণু মেটামার নয় কেন? শামসুজ্জাহ ইবনে আজিজ, দেখো ভাই। ও আচ্ছা, তামান্না খান তুবা বলেছো কি দিব পরীক্ষায় আসলে? সেটা তো বলবোই, এখনো তো আমি শেষ করিনি টপিকসটা। আচ্ছা, ফয়সাল আহমেদ ফাহিম, এবার ক্লিয়ার। আরে ক্লিয়ার তো ভাই, ক্লাস করার সময় অনেক সময় খেয়াল থাকে না যে ও আচ্ছা এই ব্যাপারটা তো এরকম, পরে গিয়ে আবার মনে পড়ে দেখবা। আগে শামসুজ্জাহ ইবনে আজিজের ইয়েটা চেঞ্জ করে দিয়ে ভাই। আমার এখানে বলা হচ্ছে যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হতে হবে। তাহলে অবশ্যই কার্যকরী মূলকের উভয় পাশ থাকতে হবে। অর্থাৎ মেটামার হতে হলে কার্যকরী মূলককে দ্বিযুজি হতে হবে। কার্যকরী মূলককে দ্বিযুজি হতে হবে, দ্বিযুজি হতে হবে। কারণ আমার যদি দুটা হাতই না থাকে ভাই, তাহলে আমি উভয় পাশ পাবো কোথায়? মেটামার হতে গেলে কার্যকরী মূলককে দ্বিযুজি হতে হবে। ঠিক আছে, এটা লিখেছো? মেটামার হতে গেলে কার্যকরী মূলককে দ্বিযুজি হতে হবে। হ্যাঁ, 1 3 মেটামার তো অবশ্যই হবে, 1 3 তো অবশ্যই মেটামার হবে। কারণ বলেছি উভয় দিকে কার্বন সংখ্যা ভিন্ন বা অ্যালকাইল গ্রুপ ভিন্ন। 2 অ্যালকাইল গ্রুপ তো একরকম না, তাই না? একটা শাখার মতো, একটা শাখা নামে একটা নর্মাল, একটা আইসো। ঠিক আছে। আর শামসুজ্জাহ ইবনে আজিজ, এখন কি বুঝতে পেরেছো ভাইয়া? মেটামার হতে গেলে কার্যকরী মূলককে দ্বিযুজি হতে হবে। তো ওএইচ এরা তো পরস্পরের অবস্থান সমান অবশ্যই। তাহলে এর কি উভয় পাশ আছে বলো তো? তাহলে তার অবস্থান চেঞ্জ হচ্ছে, ফলে সে অবস্থান সমান হবে। তো উভয় পাশই তো নাই, তো মেটামার হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্যই বলেছি মেটামার হলে সে অবস্থান সমান হবেই। আর অবস্থান সমান হলেই যে মেটামার হবে এমন কোনো কথা নাই। যেমন দ্বিযুজি বলতে আমরা কাদের বুঝি? যেমন ইথার,
যেমন দেখো ভাইয়া এই যে ইথার কিটোন 1 ডিগ্রি অ্যামিন কিন্তু হবে না, 1 ডিগ্রি অ্যামিন কিন্তু মেটামাইটা প্রদর্শন করতে পারবে না, কারণ এর তো একটাই যোজনী। বাট 2 ডিগ্রি অ্যামিন কিন্তু আবার মেটামাইটা প্রদর্শন করতে পারবে। আমি দেখাচ্ছি উদাহরণ, দাঁড়াও। ক্লিয়ার কিনা শামসুজ্জাহ ইবনে আজিজ? এখন ক্লিয়ার কিনা ভাইয়া বিষয়টা একটু প্লিজ কমেন্টে জানাও। ও ভাইয়া অ্যালকোহলটা আরেকবার বলেন। মানে অ্যালকোহল এটা হচ্ছে 1 2 3 4 মানে 1 বিউটানল, আর এটা হচ্ছে 1 2 3 4 2 বিউটানল। তো এরা তো পরস্পর অবস্থান সমানু, কারণ এখানে ওইসটা 1 নাম্বার কার্বনে ছিল, এখানে 2 নাম্বার কার্বনে চলে গেছে, ফলে এদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, মানে অবশ্যই অবস্থান সমানু। কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে, অবশ্যই অবস্থান সমানু। কিন্তু এদের তো ভাই উভয় পাশই নাই, উভয় পাশ না থাকলে তুমি মেটামাইটা নির্ণয় করবা কি করে? এই জন্য বলা হচ্ছে যে মেটামাইটা প্রদর্শন করবে কারা? দ্বিযোজী কার্যকরী মূলক বিশিষ্ট যে যৌগগুলো হবে, যেমন ইথার কিটোন। 1 ডিগ্রি অ্যামিন আমি বলেছি হবে না, বা 2 ডিগ্রি অ্যামিন হবে, কারণ 2 ডিগ্রি অ্যামিনের উভয় পাশ আছে। হ্যাঁ এটা হবে সালফার, এটা হবে, সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ উদাহরণটা আরো দেবো ফরিদুজ্জামান, আরো উদাহরণ দিব ভাইয়া, অবশ্যই আরো দিব অবশ্যই। মোহাম্মদ মিলন আবার বলেন, বুঝি নাই কোনটা ভাইয়া, কোনটা আবার বলবো একটু বলো তো। মানে অনেকগুলো কথা তো বললাম এখানে, এখন কোনটা বলবো না বললে তো ভাই আমি বুঝতে পারবো না যে কোনটা আরেকবার বলবো আর কি। আমি আরেকটু উদাহরণ দিই। CH3 CH2 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 NH CH3। ওকে, এই যৌগের আণবিক সংখ্যাটা কি লিখতে পারি আমরা? C5 H 3 2 5 6 7 8 9 10 11 12 13, তাই তো? N শোনো, অ্যামিন ঘটিত যৌগের সাধারণ সংকেত কি হবে জানো? অ্যামিন ঘটিত যৌগগুলোর সাধারণ সংকেত হবে CN H twice N plus 3N। এই যে এটা অ্যামিন ঘটিত যৌগগুলোর সাধারণ সংকেত। দেখো আমি এটা লিখছি C5, তাহলে H 5 2 10 3 13, তারপর হচ্ছে N। তারপর গতদিন একটা উদাহরণ দিলাম না ভাইয়া, C3 H 9N, দেখো তো মিলে কিনা? এই যে 3, তাহলে 3 2 6 3 9N। মাথায় রাখবা অ্যামিন ঘটিত যে যৌগগুলো আছে তাদের সাধারণ সংকেতটা হবে এইরকম। ওকে, অ্যামিন ঘটিত যে যৌগগুলো তাদের সাধারণ সংকেতগুলো এরকম হবে, ঠিক আছে? CN H twice N plus 3, তার সাথে N থাকবে। ওকে, তাহলে এইটা একটা সংকেত লিখতে পারি আমরা, CH3, এটা 1 নাম্বার লিখলাম, এটা 2 নাম্বার লিখছি, দেখো তো CH2 CH2 NH CH2 CH3। ওকে, ঠিক আছে। আচ্ছা আরো হতে পারে, আরো লিখছি আমি, দাঁড়াও আরো লিখছি, 3 নাম্বার আরেকটা লিখছি, CH3 CH2 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 1 2 3 4 5 CH2 NH2 হয়েছে না? দেখো তো 3 2 5 6 7 8 9 10 11 12 13, এটা লিখতে পারি। আরো কি লিখতে পারি দেখো, CH3 CH2 CH NH2 CH2 CH3 1 2 3 4 5। হ্যাঁ আচ্ছা, ওখানে একটা দিতে পারি, আরো লিখতে পারি CH3 CH2 CH2 CH NH2 CH3, ঠিক আছে? আরো লিখতে পারি, কত হয় দেখো এগুলোতে সমানো। এবার আমরা 1 ডিগ্রি লিখছি, 2 3 ডিগ্রি লিখতে পারি, দেখো CH3 CH2 N CH2 CH3, এই যে CH3। ওকে, আরো হতে পারে CH3 CH2 CH2 N CH3
CH3 এই যে আরো হতে পারে, আমি আর মানে দেখছি না, যেগুলো লিখলাম এগুলোই দেখছি ভাইয়া। মেরে মনে কোনো ধরো ভাইয়া কার্বনের অবস্থানে বিশেষ পরিবর্তন না দ্বিযোজী, অবশ্যই দ্বিযোজী তো হতেই হবে, দ্বিযোজী তো হতেই হবে। আর সে যার সাথে কম্পেয়ার করবা সে দুটাতে দেখবা যে উভয় দিকে কার্বন সুগার দুটা যোগের কম বেশি আছে বা অ্যালকাইল গ্রুপ চেঞ্জ আছে কিনা, তাহলেই হবে। ও ফয়সাল আহমেদ থাইমলেক্স, তাহলে ইউটিউবে লেকচারগুলো শুধু শুধু তুলেছিলাম তখন ক্লিয়ার হয়নি। ও এখন কি ক্লিয়ার হয়েছে ফয়সাল? আসলে তখন তো লাইভ ক্লাস না, তাই না? যতটুকু মূল কনসেপ্ট সেটা আমরা ইউটিউবে বলে দিই, স্বাভাবিক এটা। আর লাইভ ক্লাসে যখন স্টুডেন্টরা থাকে তখন দেখা হয় সে বুঝতেছে কিনা, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা, তারপর তো আমাদের শুধু শুধু করণীয় ওটাতেও কাজে লেগেছে অবশ্যই। হ্যাঁ অনেকগুলো লিখে যাবে, তো যেগুলো সম্ভব সবই লিখবা প্লিজ। এখন দেখো তোমরা এইবার প্লিজ খেয়াল করো তোমরা, এটাও 2 ডিগ্রি কার্যকরীমূলক, এটাও 2 ডিগ্রি কার্যকরীমূলক, তার মানে কার্যকরীমূলক সমান এটা হতে পারে না। কি হয়েছে দেখো তো, এখন তোমরা খেয়াল করো যে দুটাই 2 ডিগ্রি, এবং দেখো এখানেও একটাই প্রতিস্থাপক, এখানেও একটাই প্রতিস্থাপক, ওকে। কিন্তু একটা জিনিস হতে পারে, এখানে অবস্থানটা আসলে চেঞ্জ হয়ে গেছে, প্রতিস্থাপকের অবস্থান সমান বলতে পারি। তার চেয়েও বেটার হচ্ছে খেয়াল করো ভাইয়া তোমরা, এই যে কার্যকরী মূলক, তার এই পার কয় কার্বন? 4 কার্বন, এই পার কয় কার্বন? 1 কার্বন, এটার কয় কার্বন? 3 কার্বন, কয় কার্বন? 2 কার্বন। এই যে কার্যকরী মূলকের উভয় পাশে এই দুটা দেখো চেঞ্জ হয়ে গেছে, কার্বন সংখ্যা পরিবর্তন হচ্ছে, এর একদিকে 4 কার্বন, একদিকে 1 কার্বন, একদিকে 3 কার্বন, একদিকে 2 কার্বন, অতএব এরা হচ্ছে পরস্পরের মেটামার। এই মেটামার, এই অবস্থান সমানুর এই বিশেষ রূপগুলাকে আমরা সাধারণত মেটামার হিসাবেই কাউন্ট করি ভাইয়া, ঠিক আছে? এরা হলো পরস্পরের মেটামার। আর এখানে দেখো কার্যকরী মূলক যে জায়গায় ছিল আলটিমেটলি তার অবস্থানটা কিন্তু কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এরা অবশ্যই অবস্থান সমানু, কিন্তু অবস্থান সমানুর একটা আরেকটা রূপ হলো মেটামার, কারণ এর উভয় দিকে যা যা ছিল এখানে তাই নাই। বাট এই দুটা কিন্তু আবার কার্যকরী মূলক সমানু, কারণ এখানে 1 ডিগ্রি অ্যামিন আছে, এখানে এখানে 2 ডিগ্রি অ্যামিন আছে, এখানে 1 ডিগ্রি অ্যামিন আছে। এরা কিন্তু পরস্পরের আবার কার্যকরী মূলক সমানু, এরা কিন্তু শুধুমাত্র অবস্থান সমানু, কিন্তু মেটামার না, কারণ এখানে 1 নম্বরে অ্যামিন মূলকটা, এখানে 3 নম্বরে অ্যামিন মূলক, এখানে 2 নম্বরে। এরা প্রত্যেক হচ্ছে পরস্পরের অবস্থান সমানু, কারণ এখানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে। আর 1 ডিগ্রি অ্যামিন তো ভাই অবশ্যই মেটামাইতা প্রদর্শন করবে না, অতএব এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমানু। এবার এই জায়গাতে আসি, এরা হচ্ছে পরস্পরের অবশ্যই অবস্থান সমানু। দেখো এদের অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে, এরা কিন্তু মেটামার হবে না, কারণটা হলো কিন্তু দ্বিযোজীর ক্ষেত্রে বলেছি আমরা, ত্রিযোজীর ক্ষেত্রে কিন্তু না। এখানে খেয়াল করো তোমরা, যে জায়গাতে অবস্থানটা ছিল 2টা কার্বনের পাশে ছিল, এখানে 3 কার্বনের পাশে কার্যকরী মূলকটা হয়ে গেছে। এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমানু, ক্লিয়ার? তার মানে এরা হচ্ছে মেটামার, এরা হচ্ছে অবস্থান সমানু, এরা হচ্ছে অবস্থান সমানু, এ বা এদের যে কোনো একটা, এরা হচ্ছে কার্যকরী মূলক সমানু। তাহলে কার্যকরী মূলক চেঞ্জ হলে কার্যকরী মূলক সমানু, অবস্থান চেঞ্জ হলে অবস্থান সমানু, কিন্তু অবস্থান সমানুর কার্যকরী মূলকটা যদি দ্বিযোজী হয় এবং তার উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হলে এই অবস্থান সমানুগুলাকে বলি আমরা আসলে মেটামার। এখন তোমরা বলো মেটামার জিনিসটা ক্লিয়ার কিনা? 6 এবং 7 নাম্বার, এটা 7 তাই না? আচ্ছা দাঁড়াও, 6 এবং 7 কেমনে মেটামার হয় বোকা? এর কি উভয় পাশ আছে নাকি? কেমনে মেটামার হয়? কারণ এই কার্যকরী মূলকের উভয় পাশ আছে নাকি? আমি তো বারবার বলছি উভয় পাশ থাকতে হবে, অর্থাৎ কার্যকরী মূলকটাকে দ্বিযোজী হতে হবে। এখন একটু বলো তো ভাই মেটামার জিনিসটা ক্লিয়ার গে? ও এগুলো তো অনেক হবে ভাই, বলছো এগুলো লিখতে গেলে তো বহুত হবে, তোমরা একটু নিজেরা লিখে নাও। এরা হচ্ছে মেটামার, এরা হচ্ছে মেটামার, এরা হচ্ছে অবস্থান, এরা হচ্ছে অবস্থান। আর এই 2 সেটের যে কোনো একটা, এই 3 সেটের যে কোনো একটা, এই 2 সেটের যে কোনো একটা, এরা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক। এবার প্লিজ এখন বলো তোমরা একটু ক্লিয়ার কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা মেটামার আইসোমার ক্লিয়ার। আমি ত্রিযোজীর কথা বললাম, ত্রিযোজীর কি বললাম? হ্যাঁ,
উভয় পাশ থাকতে হবে ভাই, এর তো উভয় পাশ না, তাই না? এর দেখো তোমরা, এই জন্য আমরা সাধারণত দ্বিযোজী গুলাকেই কাউন্ট করি, ত্রিযোজী না। মেটামার এই জন্য দ্বিযোজীর ক্ষেত্রে দেয়, কারণ দ্বিযোজীর ক্ষেত্রে আমরা এক্সাক্ট উভয় পাশটা আসলে পাই, এগুলোর ক্ষেত্রে অবস্থান। হোয়াইট কালার দিয়ে লিখছেন, এরা মেটামার হবে না। আসলে এদেরকে মেটামারও বলা যায়, যে 2 2 3 3 1 1, কিন্তু মেটামারের চেয়েও এদের ভালো রূপটা হচ্ছে অবস্থান সমান। একটা কথা বলে নিই, যারা মেটামার এবং অবস্থান সমান উভয়ই হবে, পরীক্ষায় তোমাদের যে কোনো একটা দিবে। আমি আবারও বলছি তোমাদের, যারা মেটামার এবং অবস্থান সমানও উভয়ই দিবে, এক্ষেত্রে অপশনে মেটামার দিলে আর অবস্থান সমানও দিবে না, অবস্থান সমানও দিলে আর মেটামার দিবে না। যদি কখনো দেয়, তাহলে এক্ষেত্রে সাধারণত আমরা ইথারের ক্ষেত্রে মেটামার কাউন্ট করি, বুঝছো? আর বাকিগুলোর ক্ষেত্রে অবস্থান সমানও কাউন্ট করি। ইথারের ক্ষেত্রে সাধারণত মেটামার কাউন্ট করি, বাকিগুলোর ক্ষেত্রে আমরা অবস্থান সমানও কাউন্ট করি। এছাড়া আরও একটা সিরিজ আছে, ওই সিরিজটা আসলে সব ক্ষেত্রে কাউন্ট হয় না। একটু দাঁড়াও তোমরা, ওই পেজটা আমাকে দাও তো একটু, লিখছি না আমি। এই যে ভাই, আর টি এফ এম সি পি, এইভাবে প্রায়োরিটি দেওয়া হয় ছয়টা। এটা হচ্ছে রিং চেইন বলি আমরা, মানে বদ্ধ শিকল। এটা হলো টটোমারিজম, টটোমার। এটা হলো ফাংশনাল, ঠিক আছে? এটা হলো মেটামার, এটা অরিজিনাল নিয়ম। এটা হলো চেইন, বাংলিশ হয়ে গেল, ঠিক আছে? এটা পজিশনাল, মানে অবস্থান। এইভাবে কাউন্ট করা হয় যে মেটামার এবং পজিশনাল দুটাই হলে আমরা মেটামার পূরণ করব, এরকম বলা হয়। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে না এগুলো ফলো করা তেমন একটা হয় নাই। এটা হলো অরিজিনাল নিয়ম, যে ধরো একসঙ্গে মেটামার হচ্ছে, অবস্থানও হচ্ছে, কোনটা কাউন্ট করব? আমরা মেটামার কাউন্ট করব। একসঙ্গে মনে করো চেনও বাড়াইছে, আবার ওখানে অবস্থানটাও চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে আমরা ওটাকে চেন সমানও বলবো। কথাটাকে বুঝতে পেরেছো? আবার দেখা যাচ্ছে যে কার্যকরী মূলকও চেঞ্জ হয়েছে, আবার ধরো শাখাও চেঞ্জ হয়েছে, এই ক্ষেত্রে আমরা কার্যকরী মূলক সমানও বলবো। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট খুব একটা ফলো করা হয় না, তবু তোমরা খাতায় এটা লিখে রাখতে পারো, গাঠনিক সমানের প্রায়োরিটির ক্রম RTFMCP, অর্থাৎ রিং চেইন মানে বদ্ধ শিকল, যেটা মুক্ত শিকল যেটা বললাম ওটা এখনো যায়নি আমরা। টটোমারিজম, ফাংশনাল মানে কার্যকরী মূলক, মেটামারিজম চেইন মানে শিকল, পিতে পজিশনাল মানে অবস্থান। এইটা তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? যে কোন দুটো একসঙ্গে থাকলে কোনটাকে তুমি প্রায়োরিটি দিবা, কোন সমানটাকে তুমি প্রায়োরিটি দিবা। আরে ভাই, কার্যকরী মূলক পরিবর্তন হয়ে গেলে ওটা তো কার্যকরী মূলক সমানও হয়ে যায়, ঠিক আছে? কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেলে ওটা কার্যকরী মূলক। তাহলে তোমরা এটা মনে রেখো সিরিজটা, যে রিং চেন মানে বদ্ধ শিকল, টটোমার, ফাংশনাল, মেটামার, তারপর হচ্ছে চেন, আর হচ্ছে পজিশনাল অবস্থান। এই হলো প্রায়োরিটি। অর্পণ নতুন কিছু, ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে, হতে পারে তো আসলে যে একসঙ্গে দেখবে একটা যৌগ দিয়েছে, সেখানে শিকলও চেঞ্জ করছে, আবার মনে করো যে কার্যকরী মূলকও চেঞ্জ হয়ে গেছে, এরকম হতে পারে না? দেখো দেখি, এই যে মনে করো এরকম CH3 CH2 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 ও CH3, এইটা ওকে। এই যৌগটা এইভাবে দিল CH3 CH CH3 CH2 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 কত আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এইটা দিল তোমাকে, মনে করো নাও, দিয়ে বললো এরা পরস্পরের কি সমান। এখানে সরল শিকল ছিল, এখানে কার্যকরী মূলক চেঞ্জ হয়েছে, আবার একটা শাখাও দিয়ে ফেলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন সমানটা পূরণ করব? দেখো ফাংশনাল, চেনের কিন্তু আগে আছে ফাংশনাল, তার মানে তোমাকে অবশ্যই এটা ফাংশনাল মানে কার্যকরী মূলক সমানও ফিল আপ করতে হবে। এখন কি ক্লিয়ার তোমরা? যে ধরো এই দুটা যৌগ দিয়ে তোমাকে বলা হলো এরা পরস্পরের কি সমান, তাহলে কি বলবো? এখানে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দেখো
আবার দেখো এখানে কোনো শাখা ছিল না, এখানে কিন্তু একটা শাখা লাগছে। তাহলে কি বলবা তোমরা, এটাকে শাখা সমানও বলবা না কার্যকরী মূলক? আমরা দেখতে পাচ্ছি যে কার্যকরী মূলকের প্রায়োরিটিটা চেনের চেয়ে আগে, তাই আমরা কার্যকরী মূলক পূরণ করব। এরকম ক্ষেত্রে বললাম যদি একাধিক সমানু যদি তোমরা দেখতে পাও, এইভাবে প্রায়োরিটিটা মেনটেন করবা, তাহলেই হবে। এটাই মেন, আসলে এটাই মেনলি করা হয়। বাট আমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে সাধারণত বলা হয়, দেখেছি আমি যে ওই ইথারের ক্ষেত্রে সাধারণত মেটামাইটা প্রদর্শন করে, বাকিগুলোর ক্ষেত্রে অবস্থান সমান ধরা হয়। বাট যখন এরকম কনফিউশনে তোমরা পড়ে যাবা, বলা যায় না ধরা হয় মানে ওটা চিরসত্য তা কিন্তু না। যদি কোনো পরীক্ষায় কোনোভাবে এরকম ধরা খেয়ে যাও যে দুরকমই হচ্ছে, কোনটা পূরণ করব, সেক্ষেত্রে এইটা ফলো করবা, তাহলেই হয়ে যাবে। ও এমসিকিউ বাইর করে দেখাবো, ঠিক আছে, কিন্তু এমসিকিউ ভেজালা কোন এমসিকিউ দেয়নি। মানে আমি এমসিকিউ দেখাবো, মানে জটিল কোন এমসিকিউ দেয়নি, মানে যেটা সাধারণত যে সমানও সেটাই দিয়েছে, জটিল কোনোটা দেয়নি ভাই। এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা আব্দুল্লাহ মনে ভালো করে ক্লিয়ার, থ্যাংক ইউ। তোমরা কি এখন তাহলে মেটামার ক্লিয়ার কিনা বলো? একটু একবার মেটামার হাইলাইট করে নিই আমরা, তারপর আমরা চলে যাব আবার টটোমারিজমে। আজকে মেটামার শুরু করেছিলাম, আমরা লিখেছিলাম মেটামার হতে গেলে কার্যকরী মূলককে দ্বিযোজী হতে হবে। সকল মেটামার অবস্থান সমান, কিন্তু সকল অবস্থান সমান মেটামার নয়। মেটামার মেনলি তারাই হবে দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পার্শ্বে যদি কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে যায়, বা অ্যালকাইল গ্রুপ, মানে কার্বন সংখ্যা একই আছে কিন্তু অ্যালকাইল গ্রুপ ভিন্ন। এই যে কার্বন সংখ্যা এই পারো তিনটা একটা, এই পারো তিনটে একটা, কিন্তু এই তিন আর এই তিন আসলে এক জিনিস না, এরাও মেটামার হয়ে যাবে। আর যদি কোনো যৌগে আমরা একাধিক ধরনের সমাণু গাঠনিক সমাণু লক্ষ্য করতে চাই, তাহলে এই সিরিজটা আমরা ফলো করব। যদি দেখি যে আমরা টটোমারও হচ্ছে, আবার কার্যকরী মূলক সমাণু হচ্ছে ফাংশনাল, তাহলে অবশ্যই ওখানে আমরা টটোমারিতা পূরণ করব। আবার ধরো ফাংশনালও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যেন ওরা চেনও হতে পারে, তাহলে অবশ্যই ফাংশনাল। ওকে, মনে হচ্ছে চেনও হতে পারে, অবস্থানও হতে পারে, তাহলে চেনের প্রায়োরিটি দিব আমরা। ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে আমরা টটোমারিতাতে চলে যাব। তামান্না খান তুবা, আজকে ক্লাসটা আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রবলেম তো পোলাপান্তর হয় ভাই, হয়তো ফাইনাল পরীক্ষাতে তোমাদের হবে না, অ্যাডমিশন টেস্টে কি হতে পারে যে দুই ধরনের, যেমন একটু আগে যে উদাহরণটা দিলাম আমি, এটা দেখলে তো অনেক পোলাপান কনফিউজ হয়ে যাবে যে কি পূরণ করবে। চেনও আছে, আবার কার্যকরী মূলক চেঞ্জ আছে, কোনটা পূরণ করবে? সেক্ষেত্রে অবশ্যই তারা পূরণ করবে এই যে ফাংশনাল কার্যকরী মূলকটা চেনের আগে আছে, অতএব এটা তারা পূরণ করবে কার্যকরী মূলক সমানও। 6 আর 7 অবস্থান সমানু হলো কেমনে? এটা তো খুবই ইজি ভাইয়া। এই যে দেখো, এইটার নাম কি দেখো তো, কেন অবস্থান সমানু হবে না? এইটার নাম কি? 1 2 3 4 5, এটার নাম হচ্ছে পেন্টান 3 অ্যামিন, মানে অ্যামিন মূলকটা এখানে 3 নাম্বার। এটার নাম কি? 1 2 3 4 5, এটার নাম হচ্ছে পেন্টান 2 অ্যামিন। তাহলে দেখো দেখি, অ্যামিন কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গেল না কি? এম খান এখন বুঝতে পেরেছো ভাইয়া? দেখো দেখি, এখানে অ্যামিন মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গেল না? এটা 3 নাম্বার, এটা আসলে 2 নাম্বার এসছে। ও আচ্ছা, ফাইসাল আহমেদ ফাহিম এই সিরিজটা ইউটিউবে বলেনি। আসলে ভাই ইউটিউবে আমি যখন তোমাদের ক্লাস আপলোড দেওয়া শুরু করি, ওই সমানতা দিয়েই কিন্তু আমার অনলাইনের প্রথম ক্লাস নেওয়া শুরু। ফলে আমি ক্লাসটা খুব ভালো নিতে পারি না প্রথম দিকে, মানে সব কিছু থেকে অভিজ্ঞতা ব্যাপার থাকে। এখনও খুব ভালো নিতে পারি তা না, কিছুটা কাটিয়ে উঠেছি ভাই। ওকে, তো কি এম খান এখন বুঝতে পেরেছো? এখানে তো কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে, তাহলে তো অবস্থান সমানও হবেই। এম খান প্লিজ এখন জানাও ক্লিয়ার কিনা। এম খান ক্লিয়ার কিনা বলো, তোমার কমেন্টের জন্য আমি ওয়েট করছি। মিনহাজ নাহিদ লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। সাইফুল ইসলাম ক্লিয়ার 22। খুব ইজি জিনিস ভাই, দেখবা যে কার্যকরী মূলকের উভয় পাশে যদি অবস্থান চেঞ্জ হয়ে যায়, তাহলে তারা হচ্ছে কার্যকরী মূলক অবস্থান চেঞ্জ হলে অবস্থান সমান। আর দ্বিযোজী কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন সংখ্যা ভিন্ন হয়ে যায়, তাহলে তারা হচ্ছে মেটামার। আর যদি কখনো তোমরা দেখো যে মেটামার এবং পজিশনাল দুটাই অপশনে থাকে, তাহলে মেটামারটা পূরণ করবা। ওকে, এই যে এই সিরিজটা মনে রাখবা। তাহলে সাদা 2টার কথা বলেছ, দেখো
খেয়াল করো ভাই, এই অ্যামিন এবং ইথার, অ্যামিন এবং ইথারের ক্ষেত্রে এই পুরোটাকেই মনে করো কার্যকরী মূলক। ওকে, তাই তো এটার দেখো ভাইয়া 2 নম্বর অবস্থানে ছিল ওই একই যৌগের, এখানে 3 নম্বর অবস্থানে। এটা মনে করো মূল কার্য, এইটা মূল কার্যকরী মূলকটা হচ্ছে এইটা নাইট্রোজেনটা, এটা হলো মূল কার্যকরী মূলক। সেখানে ছিল 2 নম্বর অবস্থানে, আর এখানে চলে গেছে সে 3 নম্বর অবস্থানে। এই জন্য এরা হচ্ছে পরস্পরের অবস্থান সমানও বলা যায়। ঠিক আছে, কার্যকরী মূলক একই আছে। এখানে 2 নম্বর 1 নম্বর কার্বন, ধরো এখানে এই 1 নম্বর কার্বনের সঙ্গে, মানে এটা 2টা কার্বনের পর, এখানে 3টা কার্বনের পর, পজিশন একই, কিন্তু মূল শিকলে তো কার্বন সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য এইটাকে আমরা অবস্থান সমানও বলতেই পারি। ঠিক আছে, না এরা কার্যকরী মূলক সমানও না তো বোকা, এটাও 3 ডিগ্রি, এটাও 3। মূল শিকলের অবস্থানটা দেখো, এখানে যে অবস্থানে ছিল এখানে সেই অবস্থানে কিন্তু আসলে ভাই না, এটাকে মেটামারও বলতে পারো, তোমার সমস্যা নাই, কিন্তু এটা অবস্থান সমান। এই কারণে ইথারের মতো আর কি, জাস্ট ইথারের মতো। ইথারও তোমরা কি দেখলা দেখো দেখি ভাইয়া, ইথারও কি ঘটনাটা দেখলে না? এই যে দেখো দেখি, সেম তো, এটা অবস্থান সমান। এই কারণেই তো হলো যে কার্যকরী মূলকের জাস্ট অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। এখানেও দেখো তো কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে কিনা, দেখো দেখি যে অবস্থানে কার্যকরী মূলকটা ছিল সেই অবস্থানে কি এখানে আছে? এম খান এখন বুঝতে পেরেছো ভাই? প্লিজ একটু বল, আমরা টোটোমাইতে শুরু করব। এখানে যে অবস্থানে কার্যকরী মূলকটা ছিল এখানে কিন্তু সেই অবস্থানে কার্যকরী মূলকটা আসলে নাই। মেটামার বলা যায়, কিন্তু মেটামার সাধারণত আমার দ্বিযুতির ক্ষেত্রে বুঝছে, এটা উভয় 3 দিকে কার্বন সংখ্যা চেঞ্জ হচ্ছে, তো এই কারণে আমার সাধারণত মেটামার 2 দিকে ধরি ভাই, বুঝছে? এই জন্য এটাকে আমরা মেটামার কাউন্ট করি। মেটামার সাধারণত দ্বিযুজি কার্যকরী মূলকের ক্ষেত্রে হবে। থ্যাংক ইউ এম খান। এখন বলো তো ভাই, যে জাস্ট ইথারের মতো যে জায়গায় পুরো যৌগটা চিন্তা করো তুমি, যে জায়গায় কার্যকরী মূলকটা ছিল এই যৌগ কিন্তু সেই জায়গায় কার্যকরী মূলকটা নাই, কার্যকরী মূলকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গায় যে জায়গায় ছিল এখানে সেই জায়গায় কার্যকরী মূলকটা নাই। প্লিজ এম খান বলো, জাস্ট ইথারের মতো মাথায় রাখবা এটা, যে দেখো এটা তো কার্যকরী মূলক তো সম্ভবই না ভাই, কারণ কার্যকরী মূলক তো একই। তাহলে কি সমানো তোমরাই বলো না, কি মনে হচ্ছে এটাকে? ওকে, এইবার আমরা শুরু করব টটোমারিজম। তোমরা কালো ব্যাকগ্রাউন্ড দিতে বলতেছো, আচ্ছা ঠিক আছে। ও মতিয়াসির আবার বহুযুজি, আমি তো বললাম ভাই বহুযুজি 3 যুজির ক্ষেত্রেও হবে, 3 যুজির ক্ষেত্রেও হবে, কিন্তু সাধারণত 3 যুজিগুলো আমাদেরকে দেয় না মেটামান নির্ণয় করতে। ঠিক আছে, আরে ভাই আমার কাছে তো সঞ্জিত স্যার বই এখানেই আছে। ওকে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডে দিব, মেটামারও হবে বললাম রে ভাই, ওটা তোমাদের তাও লিখছ। এই যে ভাইয়া আমি তো বললাম তোমাদের যে এগুলো মেটামারও হবে, অর্থাৎ এই যে একদিকে 2 একদিকে 2 একদিকে 3 1, অবশ্যই এরা মেটামার হবে। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন হলেই তারা মেটামার হবে, অবশ্যই মেটামার হবে। কিন্তু এগুলো সাধারণত আমাদের মেটামার নির্ণয় করতে গেলে দ্বিযুতিটাই বেশি দেয়। ঠিক আছে, ওকে আমরা এখন শুরু করছি টটোমারিজম। ওকে, কালো তো ভালো হচ্ছে না বুঝছো, দেখলাম এই জন্য এই ব্যাকগ্রাউন্ডে দিলাম আবার টটোমারিজম। আচ্ছা স্টুডেন্টের উপস্থিতি নেমে এসছে না?
প্লিজ দেখো। ওকে, দেখো লিখে দিয়েছি আমি। কিটোন, অ্যামিন এবং ইথার সমগোত্রীয় শ্রেণীর যৌগের সময় মেটামার প্রদর্শন করলো। মেটামার কেবলমাত্র ইথার যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সাধারণত এটা মেনটেন করা হয় যে সাধারণত ইথার যৌগের ক্ষেত্রে মেটামার কয়ন করা হয়, বাকিগুলোর ক্ষেত্রে অবস্থান সমান। তবে বহু কাজ একই যৌগের মধ্যে একাধিক সমানতা তোমরা দেখতে পাও, তাহলে আমি যে সিরিজটা লিখে দিলাম ওই সিরিজটা তোমরা ফলো করবো, তাহলে হবে। আরে ভাই আমি বাংলা কথা বোঝো না কেন, যে অন্যান্য যৌগের ক্ষেত্রে আমরা মেটামার, আমি একটা কথা প্রায় বলেন, তরকারিতে লবণ কুমড়ো ভাত খাওয়া যায়। তোমাদের সঞ্জিত স্যারের বইয়ে বলা আছে যে বহুযোজী, কিন্তু উদাহরণে কিন্তু বহুযোজী দেখান নাই, দেখবা উদাহরণে কিন্তু জিজুজিতেই সব দেখাইছে। আমার কথা কি বুঝতে পেরেছো? যে উদাহরণের ক্ষেত্রে দেখবা বহুযোজী লিখেছে, বাট উদাহরণের ক্ষেত্রে কিন্তু বহুযোজী আর দেখায়নি, সেখানে কিন্তু দ্বিযোজী দেখাচ্ছে। ওকে, যা বলছি সেটাই দেখো, যে সাধারণত দ্বিযোজী কার্যকরী মূলক সম্বলিত যৌগগুলোর ক্ষেত্রেই মেটামার তার প্রযোজ্য, এবং কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা ভিন্ন হলেই তারা সাধারণত মেটামার বলে। ও না, প্রিপারেশন ব্যাচের মতো উপস্থিতি কমে গেলেও সমস্যা নাই ভাই, তোমরা যদি আমার সাথে 2 জন স্টুডেন্ট ক্লাস করো, শেষ পর্যন্ত আমি 2 জনেরই ক্লাস নেব, টেনশন নাই। ওকে, প্রিপারেশন ব্যাচে কমার কারণ কি জানো? ওই যে বলি না, কোনো কিছু এমনি এমনি ভালো লাগে না। প্রিপারেশন ব্যাচটা তো আসলে প্রিপারেশন ব্যাচ না, ওটা ছিল সেকেন্ড ইয়ারদের ব্যাচ। সেকেন্ড ইয়ারের ব্যাচে যতদিন আমি সেকেন্ড ইয়ার পড়িয়েছি, সেকেন্ড পেপার পড়িয়েছি, ততদিন দেখ উপস্থিতি কিন্তু ভালো ছিল। সেকেন্ড পেপার শেষ করে তো আমরা অফলাইনে শুরু করেছিলাম। তো অফলাইন শুরু করার 3 সপ্তাহ পর যখন ক্লাসটা আমাদের বন্ধ হয়ে গেল আবার, তখন মনে করলাম আমি আমাদের বসিয়ে না রেখে এই গ্রুপে আমি তাদের শর্ট সিলেবাসটা পড়াই। তো ওই গ্রুপে যখন শর্ট সিলেবাসটা শুরু করেছি, তখন থেকে কিন্তু স্টুডেন্ট কমা শুরু করেছে। কথা কি বুঝতে হবে? তারা মনে করছে আমি তো এখানে ভর্তি হয়েছিলাম সেকেন্ড ইয়ারে ক্লাস করার জন্য, আবার অতিরিক্ত পড়ার কি দরকার? এটাই হচ্ছে মূল কারণ। এই জন্য দেখবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গত উপস্থিতি ভালো থাকে, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তো ফ্রি পড়তে হয়, আর পাবলিক ইউনিভার্সিটিগুলো, প্রাইভেট ইউনিভার্সিটি টাকা দিয়ে পড়তে হয়। আরে আমি আমার ক্ষেত্রে বলি, আমি তোমাদের এখানে যা পড়াই আমার কলেজ ক্লাসে কিন্তু আমি তাই ক্লাস নিই, অথচ আমার স্টুডেন্ট আমার কলেজে আমার ক্লাস করে না, কিন্তু প্রাইভেটে ঠিক আসে। তো এটাই হয়, অসুবিধা নাই। এই গ্রুপে যত স্টুডেন্ট কমুক না কেন ভাইয়া, আমি অবশ্যই তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? অনেক বইয়ে অনেক শত বললাম তো, যে তোমাদের সঞ্জিত স্যারের বই লেখা আছে বহুযোজী, কিন্তু উদাহরণ সব কিন্তু দ্বিযোজী দিয়ে দিয়েছে, দেখবা। ওকে, আচ্ছা তাহলে শুরু করছি আমরা এখন টটোমারিজম। দেখো, টটোমারিজম সংজ্ঞা এইসিস 18তে দিয়েছিল অবশ্য। টটোমারিজম কাকে বলা হচ্ছে? যে প্রক্রিয়ায় সমাণুগুলো সাধারণ অবস্থায় এক প্রকার কার্যকরী মূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে বাহ্যে কোনো প্রভাব ছাড়াই, কোনো তাপ চাপ কিছু দিয়ে না আসলে, তাহলে তো রাসায়নিক বিক্রিয়া হয়ে যাবে। ভিন্ন প্রকার কার্যকরী মূলক সৃষ্টির মাধ্যমে অন্য কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামো সাম্যাবস্থায় থাকে, এই ধরনের সমাণুগুলোকে বলি আমরা টটোমার, আর বিষয়টিকে বলি আমরা টটোমারিজম। তাহলে কি বলা হচ্ছে? এক প্রকার কার্যকরী মূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার কার্যকরী মূলক যদি তৈরি করে এবং উভয় মূলক যদি সাম্যাবস্থায় থাকে। আমরা জানি না যে সাম্যাবস্থা একটা গতিশীল প্রক্রিয়া, তাই মনে রাখবা টটোমারিতা হলো একটি গতিশীল, আমি আবার বলছি, কার্যকরী মূলক সমানতা। টটোমারিতা হলো একটি গতিশীল কার্যকরী মূলক সমানতা।
ওকে, কেন দেখো এক প্রকার কার্যকরী মূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি আরেক প্রকার কার্যকরী মূলক তৈরি হয়, এক প্রকার কার্যকরী মূলক সম্বলিত কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে আরেক প্রকার কার্যকরী মূলক তৈরি করে এবং উভয় মূলক যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে দেখো এক প্রকার কার্যকরী মূলক থেকে আরেক প্রকার কার্যকরী মূলক তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই এরা কার্যকরী মূলক সমানু হবে, কারণ কার্যকরী মূলক তো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং উভয় সমানু নাকি সাম্যাবস্থায় থাকে, মানে প্রতিনিয়ত পরিবর্তন হয়, এক সমানু চেঞ্জ হয়ে আরেক সমানু হয়, সেটা চেঞ্জ হয়ে আরেক সমানুতে চলে আসে, তাহলে অবশ্যই গতিশীল প্রক্রিয়া। এই জন্য টটোমারিতা হলো এক প্রকার গতিশীল কার্যকরী মূলক সমানতা, মানে কার্যকরী মূলকই হবে কিন্তু এটা গতিশীল কার্যকরী মূলক সমানতা। আমার এইটুকু কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। এইটুকু কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও, যে টটোমারিতা হলো এক প্রকার গতিশীল কার্যকরী মূলক সমানতা। কেন বললাম জিনিসটা কি না আমার ওগুলো জানতে হবে না, কিন্তু টটোমারিতাকে কেন আমরা গতিশীল কার্যকরী মূলক সমানতা বললাম এইটা বুঝতে পেরেছো কিনা? প্লিজ। জি ভাই, থ্যাংক ইউ সবাই লিখেছো। এক্সাম্পল তো অবশ্যই দিব ভাই, এক্সাম্পল অবশ্যই দিব। তাহলে ক্লিয়ার, টটোমারিতা হলো এক প্রকার গতিশীল কার্যকরী মূলক সমানতা, কারণ এক প্রকার কার্যকরী মূলক থেকে স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হয়ে যদি আরেক প্রকার কার্যকরী মূলক তৈরি হয়, তাহলে এক প্রকার কার্যকরী মূলক যেহেতু আরেক প্রকার কার্যকরী মূলকে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কার্যকরী মূলক সমানু হবে, এবং যেহেতু সাম্যাবস্থায় থাকে তাহলে অবশ্যই এটা একটা গতিশীল প্রক্রিয়া। সাধারণত কোন সমানুগুলো যৌগগুলোর ক্ষেত্রে এই টটোমারিতা প্রদর্শিত হয় দেখবা, মাথায় রাখবা, এক্স ওয়াই এরকম স্ট্রাকচার হবে। সহজ কথা, এই অণুতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে। আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবা, থাকবে। ওয়াই যে কোনো পরমাণু, আর জেড তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু, নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, কার্বন, সালফার, এগুলো আর কি। এই শর্তটা ফিল আপ করতে হবে, মাথায় রাখবা, এই শর্তটা তোমাদের ফিল আপ করতে হবে। এক্স ওয়াই জেড, এক্সটা হবে এখানে অবশ্যই হাইড্রোজেন থাকবে, ওয়াইটা হবে যে কোনো পরমাণু হতে পারে এটা, আর তার সাথে জেড এখানে একটা ডাবল বন্ড থাকবে, এবং জেডে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, সালফার এই পরমাণুগুলো থাকতে পারে। আমি উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাইয়া, CH3 সি এই যে CH3, তবে এরপর শর্টকাট একটা বিষয় আমি বলে দিব। তাহলে দেখো তো, এইটাকে যদি আমরা ধরে নিই, আমরা এই যে এক্স হাইড্রোজেন আছে কার্বনে, এটা যে কোনো পরমাণু ওয়াই, এই যে এটা ওয়াই, এই যে ডাবল বন্ড এটা হলো জেড, তার মানে অবশ্যই এই যৌগটা টটোমারিতা প্রদর্শন করবে, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত যে কোনো একটা মূলক থাকতে হবে এখানে যে কোনো পরমাণু থাকতে পারে, অসুবিধা নাই, এবং এখানে অবশ্যই ডাবল বন্ড দিয়ে একটা তীব্র তড়িৎ-ঋণাত্মক পরমাণু, নাইট্রোজেন, অক্সিজেন, মোটামুটি এই দুটাই বেশি দেয়, এই দুটাই মনে রেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন থাকবে। এটাই হলো আমাদের টটোমারিতার শর্ত। তবে তোমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে 99% কনফার্ম থেকো। ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমি জাস্ট ওভারঅল তোমাদের এটা বললাম, তোমাদের ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমি আবার আসবো ভাই, দাঁড়াও একটু। এখানে সাধারণত ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এটা মনে রাখলেও চলবে, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ টটোমারিতা প্রদর্শন করে। এটা মনে রাখলেও চলবে, মানে তোমাদের ইন্টারমিডিয়েট সাধারণত এই কনসেপ্টের মধ্যেই তোমরা কমন পাবা, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ টটোমারিতা প্রদর্শন করে। এইটা যদি একটু ভালো করে মনে রাখো ভাইয়া, আলফা হাইড্রোজেন যুক্ত, ও আচ্ছা ইফাত জামিল আসনিক অলরেডি লিখেছো তাই না, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগসমূহ টটোমারিতা প্রদর্শন করে।
আলফা হাইড্রোজেন কাকে বলে জানো? আলফা হাইড্রোজেন যারা 22-এর পোলাপান, ধর একটা যৌগ লিখলাম আমরা CH3 CH2, ধরো CH2 CH, ধরো Br, এটা হ্যালোজেন। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকবে সেটা হচ্ছে আলফা কার্বন। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। পাশেরটা হচ্ছে বিটা, তাহলে এটা পাশ, এটাও বিটা, আবার এটাও বিটা। তার পাশেটা হচ্ছে গামা, ওই পার থাকলে ওটাও গামা হতো। এরপর যত থাকবে সব হচ্ছে ওমেগা। তাহলে মাথায় থাকবে যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। যে কার্বনের সাথে, যে কার্বনের সাথে, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে, তাকে আলফা কার্বন বলে। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। ওকে, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে তা আলফা কার্বন বলে। আলফা কার্বনের সাথে, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা, আলফা হাইড্রোজেন বলে। এই যে মাথায় রাখবা, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকবে তাকে আলফা কার্বন বলে, আর আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেন বলে। তাহলে খেয়াল করো, এই যে এটা আলফা কার্বন, তার মানে এটা আলফা হাইড্রোজেন। তাহলে খেয়াল করো এই যৌগে ভাইয়া এটা কার্বনিল, তাহলে এর সাথে কি এটা আলফা, তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন, আর এই যে এটাও আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন। তাহলে এটা হলো আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ। আর আমি প্রথমে যে শর্তটা লিখে দিয়েছি সেটাও হয়ে গেছে, দেখো ক্লিয়ার। তার মানে এই যৌগটা আমাদের টটোমারিতা প্রদর্শন করবে, কারণ এটা আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ। যেহেতু এটা আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, সুতরাং এটা টটোমারিতা প্রদর্শন করবে। জৈব যৌগের ক্ষেত্রে মূলক মানে কার্যকরী মূলক, অসুবিধা নাই, ঠিক আছে। মূলক মানে কার্য, একই কথা। জৈব যৌগের ক্ষেত্রে মূলক কার্যকরী মূলক একই কথা ভাইয়া। তাহলে বলো তো এই যৌগটা কি টটোমারিতা প্রদর্শন করবে, ইয়েস অর নো? আমাকে একটু কমেন্টে জানাও এই যৌগটা টটোমারিতা প্রদর্শন করবে কিনা। এই যৌগটা টটোমারিতা প্রদর্শন করবে কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। এই যৌগটা টটোমারিতা প্রদর্শন করবে কিনা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। শোনো, যেমন গতদিন তোমরা বললা যে কার্যকরী মূলক সমানতা বুঝতে সমস্যা হয়েছে, গতদিন আমি আবার তার গত ক্লাসে আমি সেটা আবার বুঝাই দিলাম না। আজকে যদি তোমাদের মেটামার টটোমারিতে প্রবলেম হয় গ্রুপে পোস্ট দিবা, নেক্সট ক্লাসে আমি আবার এগুলো সলভ দেবো, টেনশন নাই তো, আমি আসি ভাইয়া। তাহলে বলো তো এইটা কি টটোমারিতা প্রদর্শন করবে? করবে না, কারণ অ্যালডিহাইড এটা কার্বনিল ঠিকই আছে, কার্বনিল ঠিকই আছে, তো এখানে তো আলফা কার্বনই নাই, এখানে আলফা কার্বন থাকতো, আলফা হাইড্রোজেন যুক্ত, তাহলে আলফা হাইড্রোজেন হতে গেলে আলফা কার্বন থাকতে হবে, এবং তার সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে তারা হবে আলফা হাইড্রোজেন। এমনকি এটা দেখো আমরা বলতে পারি, দেখো অণুতে অবশ্যই হাইড্রোজেন পরমাণু থাকবে। অণুতে মানে কি একটা পরমাণু, একটা অণুতে, অর্থাৎ এখানে একটা অণু থাকবে, সেই অণুর যে কেন্দ্রীয় পরমাণু তার সাথে হাইড্রোজেন থাকতে হবে, এখানে তো সরাসরি হাইড্রোজেন হবে না, অতএব এটা টটোমারিতা প্রদর্শন করবে না। আচ্ছা, এটা কি করবে? CH3, এইটা কি করবে? অবশ্যই এটা টটোমারিতা প্রদর্শন করবে, এটা টটোমারিতা প্রদর্শন করবে। এই জন্য এই যে মূলক এর সাথে এই কার্বন আছে, তার সাথে হাইড্রোজেন আছে, অবশ্যই এটা টটোমারিতা প্রদর্শন করবে, কারণ এটা আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ, এটা টটোমারিতা প্রদর্শন করবে। ওকে, তাহলে একটু নিচের দিকে লিখি, তাহলে খেয়াল করি ভাই একটু, CH3 এই তো ঠিক আছে, এটা স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ হয়ে যাবে, সাম্যাবস্থায় থাকবে, মানে উমুকে চিহ্ন দিতে হবে। জাস্ট
এই যে আলফা কার্বনের যে হাইড্রোজেনটা, অর্থাৎ এই যে খুব সহজে মাথায় রাখবা এটা, যে আসলে মেন টানা হিসরা করতে গেলে অনেক দূর হয়ে যায়, যে এ যখন ইলেকট্রন টানে এখানে তখন ইলেকট্রন ঘাটতি পড়ে, মানে এটা লিখতে গেলে অনেক ব্যাপার হয় ভাই। দেখো আমি এত জটিল করে না বুঝে একবার বলে দিই তবু, এটা 2 এটা এইচ, বুঝছো? এইভাবে চিন্তা করতে গেলে অনেক জটিলভাবে চিন্তা করতে হয়। এ যখন টেনে নেয় এখানে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়, এই বন্ধন ইলেকট্রন এখানে চলে আসে, এ তখন এখানে চলে যাবে, অর্থাৎ এ যখন ইলেকট্রন টেনে নেয় আলটিমেটলি এই কার্বন ইলেকট্রন ঘাটতি পড়বে, তখন এর সঙ্গে যুক্ত হাইড্রোজেন তার বন্ধন ইলেকট্রন দিয়ে অক্সিজেনের কাছে চলে যায়, গেলে কি অবস্থা তৈরি হবে? CH2 ডাবল বন্ড COH। সহজ কথা হলো জাস্ট আলফা হাইড্রোজেনটাকে ও এর কাছে পাঠাই দিবা, হয়ে গেল কাজ। এই তো হয়ে গেছে। এবার দেখো CH3 কি করবা? জাস্ট এই দুটো একই, একটা দিলেই হলো, জাস্ট হাইড্রোজেন চলে যাবে এখানে ডাবল বন্ড, শেষ কাজ। CH2 ডাবল বন্ড COH CH3, খুব ইজি ভাই, খুব ইজি। দেখো আরো দেখাচ্ছি, CH3 ও CH2 CH3, এই যে এখন এটাও আলফা এটাও আলফা, এখন কোন দিকে হবে আসলে? মানে এইচটা আসলে এই হাইড্রোজেন থেকে যাবে না এখান থেকে যাবে? মনে রাখবা যে আলফা কার্বনে কম হাইড্রোজেন থাকবে সেখান থেকে যাবে। বলে কেন ভাইয়া? কারণ এখানে দুইটা জিনিস তৈরি হতে পারে, দেখো দুইটা হতে পারে। এক নাম্বার এটা হতে পারে CH3 COH ডাবল বন্ড CH3, এটা হতে পারে। আবার দুই নাম্বার কি হতে পারে দেখো, CH2 ডাবল বন্ড COH CH2 CH3। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীতে যেটা বেশি স্থিতিশীল সেটাই টিকে থাকে, অর্থাৎ যে স্থিতিশীল সেটাই আসলে তৈরি হবে। দুইটার মধ্যে কিন্তু এটার স্থিতিশীল আছে, এর